আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্যে গণতন্ত্র বিপন্ন, আইন শৃঙ্খলার অবনতি, বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর শাসক দলের অত্যাচার, প্রতিবাদে বিজেপির ব্যান্ডেল ফাঁড়ি অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, স্মারকলিপি প্রদান। 2026 বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে আরামবাগে বিজেপি কর্মী সম্মেলনে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। 5 বছর আগে অপমৃত্যু, তার অশরীরী আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে, ভর করছে কারো কারো উপর। চুচুড়ার বড়ুয়াপাড়ায় উত্তেজনা, কুসংস্কার ভর করে অনলাইনে ঝাড়ফুঁক করে ভোট তাড়ানো হচ্ছে। হাওড়া আদালতের 7 তলার নতুন ভবনের উদ্বোধন করতে এসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS সিকদার বিশেষ ব্যবস্থাপনায় মধ্যস্থতাকে আরো গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করলেন। আসছি বিস্তারিত খবরে। আইন শৃঙ্খলার অবনতি, ব্যান্ডেলে দুষ্কৃতী দৌরাত্ম্য সহ 5 দফা দাবি নিয়ে বিজেপি যুব মোর্চার ডাকে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও কর্মসূচি, ব্যাপক উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশের ব্যারিকেড ভাঙে বিজেপি কর্মীরা, পুলিশের বাধা অতিক্রম করেই কর্মসূচি সফল। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল 11:30 নাগাদ ব্যান্ডেল ক্যান্টিন বাজার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল করে বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি এবং বিজেপি কর্মীদের উপর তৃণমূল কংগ্রেসের নির্যাতনের প্রতিবাদে 5 দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি যুব মোর্চার নেতা রাজীব ঘরামি। উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে প্রায় 1 সপ্তাহ আগে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশের কাছে স্মারকলিপি প্রদানের সময় চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন অনুযায়ী এই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। তবে মিছিল ব্যান্ডেল ফাঁড়ির সামনে পৌঁছানো মাত্রই পুলিশ বিশাল ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। এর ফলে মিছিলে অংশগ্রহণকারী বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দীর্ঘক্ষণে টানাপোড়েনের পর বিজেপির মহিলা কর্মীরা ব্যারিকেড ভেঙে থানার সামনে পৌঁছে যান। পরবর্তীতে বিজেপির প্রতিনিধি দল ব্যান্ডেল ফাঁড়ির ওসির সঙ্গে সাক্ষাৎ করেন। দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি তার হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, জেলা সহসভাপতি গোপাল উপাধ্যায় এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে গণতন্ত্র বিপন্ন, আইন শৃঙ্খলার অবনতি চরমে এবং বিরোধী দলের কর্মীদের উপর লাগাতার আক্রমণ চালাচ্ছে শাসক দল। আর তারই প্রতিবাদে কর্মসূচি আগামী দিনে আরো জোরালো হবে বলেও হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্বরা। কি বলছেন তাদের এই দাবি সম্পর্কে বিজেপি যুব মোর্চার নেতা রাজীব ঘরামি, শুনুন। 1 মাস আগে আমাদের বেশ কিছু কার্যকর্তা, একজন রয়েছে সঞ্জয় উপাধ্যায়, এরকম আরও বেশ কিছু কার্যকর্তা আছে বিজেপির, যারা এখানে তৃণমূলের উপর তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ে থানায় এসেছিল অভিযোগ জানাতে। অভিযোগটা নিয়ে কোনো তদন্ত তো দূরের কথা, ন্যূনতম তাদের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসা পর্যন্ত করেনি। আজকে প্রায় 1 মাস হতে চললো, এটা নিয়ে কোনো কেস হলো না, কিচ্ছু হলো না, শুধু এরকম ফেলে রাখা হয়েছে। আমরা এর আগে আমাদের প্রতিনিধিরা বারবার এসে জানতে চেয়েছে যে এগুলো এরকম পড়ে রয়েছে কেন। শুধু সঞ্জয় না, রাকেশেরও এরকম পরিস্থিতির শিকার হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে পুলিশ পুরো একবারে তৃণমূলের কথার উপর দাঁড়িয়ে যাবতীয় তদন্ত নিয়ে যাচ্ছে বা থামিয়ে রাখছে। তো আমরা সেই অনুসারে আজকে 5খানা দাবি আমাদের এই আইন শৃঙ্খলা গঠিত নিয়ে আমরা এই থানার সামনে এসেছি। কিন্তু আর এটা তো 1 সপ্তাহ আগে আমরা জানিয়েছি যে আপনাদের কাছে 5খানা দাবি নিয়ে আমরা আসব, আপনারা তার উত্তর দেবেন, আমরা চলে যাব। এটা আমাদের খুব সহজ সরল বিষয় ছিল। কিন্তু আজকে আমরা এখানে এসে দেখছি ব্যারিকেড করে আমাদের আটকাবার জন্য ব্যস্ত হয়ে উঠছে পুলিশ। তাহলে কি পুলিশ কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাইছে না?
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কার্যকর্তারা এমতো অবস্থায় যেটা করণীয় সেটাই করেছে। পুলিশকে আমরা বারবার বললাম আপনারা ব্যারিকেড কেন দিয়েছেন, ওনারা কোনো উত্তর দিয়ে দিতে পারছে না। দেখুন, আজকে আমরা এখানে এসেছি ব্যান্ডেলের যে পুলিশ ফাঁড়ি তাদেরকে আমরা স্মরণ করাতে এসেছি, কারণ এই ব্যান্ডেল যে অঞ্চল তার প্রশাসনিক সংহতভাবে যাতে চলে তার রেসপন্সিবিলিটি তাদের, কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি বিগত দিনে এখানে ক্রমান্বয়ে চুরি ছিনতাই বেড়েই চলেছে, যেটা আমরা সবসময় আশা করি যে প্রশাসনের দ্বারা এটা সমাধান হবে, কিন্তু সেটা দিনে দিন বেড়েই চলেছে। তার জন্য তাদের কাছে আমরা আবেদন রেখেছি এই এলাকার বিভিন্ন জায়গায়, যেরকম মদ হোক, ড্রাগ হোক, হিরোইন হোক বা গাঁজা হোক, প্রচুর পরিমাণে এখানে সেল হচ্ছে। তো সেই কেন হচ্ছে, আর এর জন্য এখানকার লোকাল মানুষ আসক্ত হচ্ছে, তারপরেও এদের কোনো ভূমিকা নেই, সেটাও আমরা তাদেরকে স্মরণ করতে এসেছি। আমরা এখানে তাদের কাছে এসেছি যে তারা মূলত বলতে গেলে বর্তমান শাসক দলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের কথা মতোই তারা নিয়মিত চলছেন এবং একপক্ষভাবে শুধু তাদের কথাই শুনছেন, কিন্তু বিরোধী কোনো রাজনৈতিক দল বা বিরোধী কোনো মানুষ যদি এখানে আসেন তাদের কথা সেভাবে শোনা হয় না। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বৃহস্পতিবারে দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহর এলাকা, চরম দুর্ভোগে বাসিন্দারা। দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার রাতের দফায় দফায় বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে হাওড়া শহর এলাকার বিস্তীর্ণ অংশ। বৃহস্পতিবার রাতভর বৃষ্টির জেরে শহরের বহু রাস্তাঘাট এবং বসতবাড়ির সামনে এবং ভিতরে জল জমে যায়। কোথাও গোড়ালি সমান, আবার কোথাও হাঁটু সমান জল দাঁড়ায়। শুক্রবার সকাল থেকেই বৃষ্টির পরিমাণ বাড়লে জটিলতাও বাড়ে। হাওড়া পৌরসভা সূত্রের খবর, সালকিয়া, বেলগাছিয়া, ঘাটাপাড়া, ধর্মতলা রোড, ঘুষুরি, বেলগাছিয়া, লিলুয়া, টিকিয়াপাড়া, বামুনগাছি, রামরাজাতলা ও হাওড়া ময়দান সংলগ্ন এলাকায় রাস্তায় জল দাঁড়িয়ে যায়। অফিস টাইমে জমা জল পারিয়েই অফিসের উদ্দেশ্যে রওনা হতে হয় বাসিন্দাদের। অনেকের ঘরে জল ঢুকে যাওয়ায় অসুবিধায় পড়েন বাসিন্দারা। হাওড়া পৌরসভার নিচু এলাকাগুলিতে দীর্ঘক্ষণ জল জমে থাকায় বাসিন্দাদের ক্ষোভ বাড়ে। তারা বলেন, হাওড়া পৌরসভা থেকে আশ্বাস দেওয়া সত্ত্বেও ফের কেন জল জমছে? দীর্ঘদিনের সমস্যার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না কেন, প্রশ্ন তুলছেন হাওড়া পৌরসভার বাসিন্দারা। তবে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। শ্রমিক মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে কুন্তিঘাট কেশরাম রেয়ন কারখানায়। মৃতদেহ নিয়ে সারা রাত চলে বিক্ষোভ আন্দোলন। অবশেষে মৃতের পরিবারকে 13.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরির আশ্বাসে ওঠে বিক্ষোভ। শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে কুন্তিঘাট কেশরাম রেয়ন কারখানায়। শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানার সামনে। ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। বি শিফটে কাজ বন্ধ করে প্রতিবাদ জানান শ্রমিকরা। সন্ধ্যায় শ্রমিকের মৃতদেহ কারখানার গেটের সামনে আসতেই মৃতদেহ নিয়ে কয়েক হাজার শ্রমিক কারখানার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পরে মগরা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে আসে মগরা থানার ওসি দীপঙ্কর সরকার। আসেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও। রাতে আলোচনার পর সমস্যার সমাধান না হওয়ায় শ্রমিকের মৃতদেহ নিয়ে সারা রাত ধরে চলে বিক্ষোভ কারখানার ভেতরে। এমনকি HR এর অফিসের ভিতরেও শ্রমিকের মৃতদেহ রেখে চলে আন্দোলন। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত কয়েক ঘন্টা বিক্ষোভ দেখানোর পর শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় পরিবারকে 13.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও বাড়ির একজনকে চাকরি দেওয়ার আশ্বাস পাওয়ার পরই ওঠে বিক্ষোভ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির কর্মী সম্মেলনে হুগলি জেলার আরামবাগে উপস্থিত বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। দেখুন বিস্তারিত। বিধানসভা নির্বাচনের আগেই অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এলেন হুগলি জেলার আরামবাগে। আরামবাগে এসে তিনি কর্মীদের এক প্রস্থ উস্কে দিয়ে উত্তপ্ত করে গেলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, কর্মীদের তিনি জানিয়েছেন মার খেয়ে আসবেন না, মার দিতে এলে পাল্টা মার দিয়ে আসবেন। এইভাবেই উস্কে দেন তিনি কর্মীদের। তবে এই দিন আরামবাগে তার কর্মী সম্মেলনে কর্মীদের সেইভাবে দেখা যায়নি। 8 থেকে 80 তাকে কেউই দেখতে এসেছেন, তারপর চলেও যান। এদিকে কর্মী সম্মেলন চলাকালীন মিঠুন চক্রবর্তীকে খুব উগরে দেন কর্মীরা। ব্যাপক চিৎকার চেঁচামেচি শোনা যায় বাইরে থেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, শুনবো।
সে ব্যাপারে ডিসকাস করবো। অন্য কোনো বলতে থাকলে বলুন বলুন। বলো সেটাই হবে, সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস বোর্ডিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস বোর্ডিং করতো তারা বেরিয়ে যাবে। আপনি কোন চ্যানেলের? হ্যাঁ, আপনারা এটা করুন আর এখানে আসবেন না। আমার এই লোকটার নাম নিলে আমার নাম, এটা একটা প্রচার নর্দমা। এই প্রচার নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন। যান আপনি চলে যান, বলবেন। দেখুন, আমি একজন অভিনেতা হিসেবে আমার সাথে আমার সবার যোগাযোগ আছে, কিন্তু কেন এখানে নাম বলবো? সবার সাথে আমার যোগাযোগ, এটাই অভিনেতা, এত দিনের অভিনেতা, সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে, 24-25 জন ঘনিষ্ঠভাবে যোগাযোগ আছে, তাদের নিয়ে কেন কথা বলতে হবে? প্রবলেম হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। 5 বছর আগে অপমৃত্যু, তার অশরীরী আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে, ভর করছে কারো কারো উপর। চুচুড়ার বড়ুয়াপাড়ায় উত্তেজনা, কুসংস্কার ভর করে অনলাইনে ঝাড়ফুঁক করে ভোট তাড়ানো হচ্ছে। হাওড়া আদালতের 7 তলার নতুন ভবনের উদ্বোধন করতে এসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS ইব্রাহিম বিশেষ ব্যবস্থাপনায় মধ্যস্থতাকে আরো গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করলেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এক্স-রে মেশিন থাকতেও রোগীরা পাচ্ছেন না পরিষেবা। বন্ধ হয়ে পড়ে রয়েছে এক্স-রে মেশিন।
হাসপাতাল সুপারকে অবিলম্বে ডিজিটাল এক্স-রে মেশিন চালু করার দাবি জানান বিধায়ক পবন সিং। 1.5 বছর আগে আর্থিকভাবে পিছিয়ে পড়া ও মধ্যবিত্ত রোগীদের জন্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে বিধায়ক তহবিলের অর্থে একটি ইউএসডি মেশিন এবং একটি ডিজিটাল এক্স-রে মেশিন প্রদান করা হয়েছিল। অনেক গড়িমসি করার পর ইউএসডি মেশিনের পরিষেবা পাচ্ছেন রোগীরা, অথচ ডিজিটাল এক্স-রে মেশিন এখনো হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে। বৃহস্পতিবার ডিজিটাল এক্স-রে মেশিন চালুর জন্য হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করতে আসেন ভাটপাড়া বিধায়ক পবন কুমার সিং। তিনি ডিজিটাল এক্স-রে মেশিন অবিলম্বে চালু করার দাবি করেন হাসপাতাল সুপারকে। যদিও হাসপাতাল সুপার বিধায়ককে জানান এক্স-রে রুম তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু পুরো দমে কবে ডিজিটাল এক্স-রে পরিষেবা পাবেন রোগীরা তা স্পষ্ট করে জানাতে পারেননি হাসপাতাল সুপার। ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং কি জানাচ্ছেন এই প্রসঙ্গে শুনবো। দেখুন, ইউএসডি মেশিন অলরেডি চালু হয়ে গেছে। যে সময় আমি ডোনেট করেছে কিছুদিন মিনস এরকম বারবার রিকোয়েস্ট করার পরে স্টার্ট করে দিয়েছে, লেকিন আমার থেকে একটা মিনস রিকোয়েস্ট করেছে কি মেশিন চালু হয়ে যাবে, আপনি উদ্ঘাটন করবে না। তো আমি বলছি ঠিক আছে, ফর দ্য পাবলিক সেক আমি উদ্ঘাটন করবেন, আপনি চালু করে দিন। লেকিন এক্স-রে মেশিন আমার 1.5 বছর হয়ে গেছে আর এখনও রুম রেডি হয়নি। ও বলছে রুম এক্স-রে মেশিন জন্য একটা আলাদা রুম লাগবে, কিউকি আলট্রা রেস থাকে ওখানে, পুরনো রুম নিয়ে কাজ হতে পারবে না। তো 1.5 বছর লাগে একটা রুমকে রেডি করতে। আর আপনি নিজেই দেখুন রুমকে, এরকম লাগছে কি 2 দিন আগেই রুমকে ভাঙে দিয়েছে কি দেখাবার জন্যে কি দেখুন আপনার কাজ স্টার্ট হয়ে গেছে। এরকম কাজ স্টার্ট হবে তো কব রুম রেডি হবে, কব আমার মেশিন লাগবে, ওর মেশিনের কন্ডিশন কি হবে আপনি ভাবতে পারুন। এক্স-রে মেশিনের ব্যাপারে আমরা অলরেডি যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে শুরু করার চেষ্টা করছি, কারণ আমরাও জানি যে পাবলিকদের একটা খুব দরকার, একটা এক্স-রে দরকার। ডিজিটাল এক্স-রে হলে অনেক সুবিধা হয়, ডাক্তারদেরও সুবিধা হয়, পেশেন্ট পার্টিরও সুবিধা হয়। সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আর্জেন্ট বেসিসে আমরা আমাদের স্বাস্থ্য ভবনে আমাদের গভর্নমেন্টের কাছে সেটা পাঠিয়েছিলাম এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব ভালোভাবে এটাকে তাড়াতাড়ি স্যাংশনও করে দিয়েছে যাতে ব্যাপারটা শুরু হয়। এবং আমাদের পিডব্লিউডি সিভিলের কাজ আপনারা অলরেডি দেখলেন, আপনাদের সামনে বললাম, অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হয়ে যাবে, কিন্তু একটু টাইম লাগে, কারণ এটার জন্য অনেকগুলো ধাপ আছে। প্রথম কথা হচ্ছে সমস্ত কিছু ভাঙতে হবে, পুরো এয়ার টাইট করতে হবে, একটু এয়ার যেন পাস না হয় ঘরে। 2 নম্বর হচ্ছে পুরোটা এসি হবে এবং পুরোটা লেড কোটিং হবে। লেড কোটিং এই কারণে হবে কারণ পেশেন্টকে যখন যাবে তার যেন কোনো রকম রেডিয়েশন এফেক্ট না হয়। উনি ব্যাপারটা সম্বন্ধে আমার মনে হয় সম্পূর্ণ অবগত নয়, কেননা যখন কোনো এইসব ইনস্ট্রুমেন্ট দিতে হয় সঙ্গে সঙ্গে একটা ইনস্টলেশন ফান্ডও স্যাংশন করতে হয়। ওনার এক্স-রে মেশিন এসছে লাগেনি, আমার মনে হয় না এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী। এবং যেহেতু ওনার আগে ইউএসডি দেওয়া মেশিন হাসপাতালে অলরেডি রানিং কন্ডিশনে আছে, তার মানে হাসপাতাল কর্তৃপক্ষের মানসিকতা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু উনি যে এক্স-রে মেশিন দিয়েছে সেটা ইনস্টলেশনের জন্য একটা ফান্ড স্যাংশন করা উচিত ছিল ওনার। সঙ্গে সঙ্গে উনি প্রসেসটা দেরি করেছে, এক্স-রে মেশিন চলে এসছে, তারপর উনি ইনস্টলেশনের ফান্ডটার জন্য প্রসেস শুরু করেছে। তো খুব স্বাভাবিকভাবেই আন্ডার প্রসেস আছে, ওটা আসলেই হবে, এক্স-রে মেশিন এক্স-রে হবে। প্রিয় সরকারের রিপোর্ট, NMCL নিউজ, উত্তর 24 পরগনা। গত 5ই জুন চুঁচুড়া আদালতে মুখ্যমন্ত্রীর মানহানির অভিযোগে 356/2 ধারায় মামলা করেন হুগলি জেলা আইনজীবী শঙ্কর গাঙ্গুলি। ঘটনায় অভিযুক্ত তার ভুল স্বীকার করেন এবং আদালত তাকে 1000 টাকা জরিমানা করে নিষ্কৃতি দেয়। বিএনএস চালুর পর রাজ্যে এই ধরনের মামলার প্রথম রায়। কি জানাচ্ছেন আইনজীবী শঙ্কর গাঙ্গুলি, শুনব। 5-6-25 তারিখে আমি চুঁচুড়া জজ আদালতে ডিস্ট্রিক্ট জাজের কাছে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ভূপাল ঘোষ, তিনি আমাদের চুঁচুড়ায় বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে, অর্থাৎ আপনাদের ডেটটাও বলে দিচ্ছি আমি, 11/1/25 থেকে 24/5/25 পর্যন্ত তার ফেসবুক প্রোফাইল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির বিরুদ্ধে খুব নক্করজনক নোংরা সমস্ত পোস্ট করেছিলেন। এবং এই পোস্ট করার পরে
সেটা সিআইডির একটা ডিপার্টমেন্ট আছে, তাদের একটা এই ব্যাপারটা দেখা এবং সেটা মনিটর করা তাদের একটা কর্তব্য পড়ে, তাদের নজরেও আসে এবং তারা তখন সে সমস্ত তার স্ক্রিনশট নিয়ে তার ডিজিটাল এভিডেন্স, ডিজিটাল সার্টিফিকেট যা হয় সেগুলো সব তারা তৈরি করে। এবং এই মামলাটা হচ্ছে নতুন যে আইন হয়েছে, আপনারা জানেন যে সাক্ষ্য আইন এবং আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোড ছিল সেইটা এবং সিআরপিসি সেগুলো চেঞ্জ হয়ে এখন নতুন 3টে আইন হয়েছে। সেই আইন অনুযায়ী চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট অ্যান্ড আদার মিনিস্টার্সকে যদি কেউ ডিফেন্ড করে তা এবং যে ডিস্ট্রিক্টে এই ঘটনাটা ঘটবে সেই ডিস্ট্রিক্টের যে চিফ পাবলিক প্রসিকিউটর, ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর হবেন, তিনি কমপ্লেন ফাইল করবেন তাদের এই ডিফামেশন হওয়ার জন্য। সেক্ষেত্রে এবং তার একটা প্রিকন্ডিশন হচ্ছে, আইনে বলে দিয়েছে যে তার জন্য তাকে সরকার থেকে স্যাংশন, তাকে অথরাইজ করতে হবে। তা আমি হোম ডিপার্টমেন্ট থেকে, হোম সেক্রেটারিয়েট থেকে আমি স্যাংশন পেয়েছিলাম। স্যাংশন পাওয়ার পরে সিআইডি থেকে আমাকে সমস্ত তাদের সিডি এবং স্ক্রিনশট সমস্ত মেটেরিয়াল আমাকে প্রোভাইড করে। এইসব পাওয়ার পরে আমি 5-6 তারিখে এই ব্যক্তির বিরুদ্ধে আমি মানহানির যে নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করি। তা 5-6 তারিখে দাখিল করার পরে এবার 13/6 নেক্সট ডেট পড়ে এবং আসামি এবং একটা সমন প্রসিডিওর কেস, আসামির সমন পাওয়ার পরে এই সেদিনকে অর্থাৎ 13/6 তারিখে এসে সে আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণ করার পরে তাকে সেদিনকে জজ সাহেব, আমাদের ডিস্ট্রিক্ট জাজ মাননীয় শ্রী শান্তনু ঝা, তিনি তাকে 5,000 টাকার জামিনের অর্ডার করেন। তারপরের দিনেই অর্থাৎ এই 2/7 তারিখে তার দোষী কি নির্দোষ সেইটা বিচার করবার জন্যে একটা যে নির্দিষ্ট ধারা আছে তাকে জিজ্ঞাসা করতে হবে সে দোষী কি নির্দোষ, সেই ডেটটা পড়ে। সেই দিন এসে সে জজের কাছে, জজ সাহেবের কাছে বললেন যে সে নির্দোষ, কিন্তু বাইরে বেরিয়ে আপনাদের চ্যানেলেই দেখলাম সে বলেছে সে খুব অন্যায় করে ফেলেছে, সে তার জন্য আপনাদের কাছে খুব দুঃখ প্রকাশ করেছে, কিন্তু জজ সাহেবের কাছে কিন্তু তিনি নির্দোষ বলে বিচার চেয়েছিলেন। যাই হোক, আজকে সাক্ষীর দিন ছিল এবং আমি আমার যে অভিযোগপত্রে, সেই অভিযোগপত্রে কাকে কাকে সাক্ষী দেবো সেটাও আমি নির্দিষ্ট করে আমি সেখানে জানিয়েছিলাম। আমি তাদের সমন জজ সাহেবের কাছে আমি দরখাস্ত করে তাদের সমন করতে বলছিলাম, তাদের সমন হয়েছিল, তারা সব উপস্থিত ছিল এবং আমিও সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তা আমি যখন সাক্ষী দিতে যাচ্ছি, ইন দ্য মিন টাইম একটা এফিডেভিট করে ওরা একটা পিটিশন করলো এই আসামি, তাতে সে তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলো জজের কাছে। তখন তার হিয়ারিং যখন হলো, জজ সাহেব তাকে খুব তীব্রভাবে তিরস্কার করলেন এই ব্যাপারটার জন্যে। যাই হোক, তিনি যখন নিজে থেকে এসে তার দোষ স্বীকার করেছেন তখন তাকে এবার জজ সাহেব তার এই দোষী সাব্যস্ত করে তাকে সাজা শোনালেন এবং তাকে ফাইন, তার উপরে ফাইন ইম্পোজ করলেন। এই মামলাটাতে 2 বছর পর্যন্ত জেল হতে পারত। এই মামলাটায় সাজা হতে পারত যেহেতু 2 বছর। আমার তরফ থেকে আমার বক্তব্য ছিল যেহেতু তিনি দোষ স্বীকার করেছেন, সুতরাং সেখানে তো দোষী তিনি সাব্যস্ত হলেনই, সুতরাং তাকে 2 বছরই সাজা দেওয়া হোক, এটা আমার তরফ থেকে বক্তব্য ছিল। যাই হোক, কোর্ট কি বলল? কোর্ট সেটা বললেন যে পরে তিনি রায় দিচ্ছেন, পরবর্তীকালে সব বিচার বিবেচনা করে বিলক্ষণ জজ সাহেব বিচারক, তিনি সব বিচার বিবেচনা করে তাকে সাজা শুনেছেন, তাকে জরিমানা করেছেন। তা আমার যেটা বক্তব্য হচ্ছে যে বুঝতে পারছেন আপনারা, আমি মামলাটা করেছি 5/6/25 তারিখে আমি কমপ্লেনটা ফাইল করেছি, আর আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছে 23/7 মধ্যে পুরো মামলাটা নিষ্পত্তি হয়ে গেল। এটা অল্প সময়ের মধ্যে এবং এইটার বার্তা গেল কি, এই যে মামলাটা সাজা ঘোষণা হলো, এ থেকে বার্তা যাবে প্রত্যেকটা যারাই রয়েছে তারা যে কোনো এরকম ব্যক্তিত্বের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, গভর্নর, প্রেসিডেন্ট বা কোনো মন্ত্রী, তাদের বিরুদ্ধে, হাই প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম মানহানিকর, কুরুচিকর এরকম কোনো স্টেটমেন্ট করা থেকে এবার তারা বিরত থাকবে। এই ধরনের সাজা প্রথমবার? হ্যাঁ, এটা তো এই আইনে তো ওয়েস্ট বেঙ্গলে তো এটাই প্রথম হলো। নতুন আইনে যেখানে চিফ পাবলিক প্রসিকিউটরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মামলাটা করার, সেটা পশ্চিমবঙ্গে আমি প্রথম করলাম।
এবং আমার কাছে প্রথম সেটা সাজা হয়ে গেল, সেদিক থেকে তো আমার একটা নিশ্চয়ই এটা একটা মাইলস্টোন আমার ক্ষেত্রে আমি বলবো। তবে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বানানির এই কেসে আমি যে সাজা করাতে পেরেছি তার জন্য আমি নিজেকে খুব খুশি বোধ করছি। বছর 5 আগে অপমৃত্যু হয়েছিল ষোড়শীর। তার অশরীরী আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে গোটা এলাকা জুড়ে। আত্মা ভর করছে এলাকার কিশোরীদের উপর। কুসংস্কার চলছে, অনলাইনে ঝাড়ফুঁক। ঘটনাটি ঘটছে চুঁচুড়ার পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ছাতাগুলি বড়ুয়াপাড়া এলাকায়। দেখুন বিস্তারিত। হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ছাতাগুলি বড়ুয়াপাড়ায় বছর 5 আগে অপমৃত্যু হয়েছিল 16 বছরের এক কিশোরীর। মাস দেড়েক আগে হঠাৎ করেই প্রতিবেশী এক কিশোরীর আচরণে অস্বাভাবিকতা দেখা যায় বলে দাবি তার পরিবারের। তাকে জানায় গয়ায় গিয়ে পিণ্ড দিলে তবেই তার মুক্তি হবে। এলাকার আরো এক কিশোরীও অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে বলে দাবি এলাকাবাসীর। এই নিয়ে অপমৃত্যু হওয়া কিশোরীর মা বাবার সঙ্গে প্রতিবেশী ও ওই পরিবারের অশান্তি শুরু হয়। অপমৃত্যু হওয়া কিশোরীর বাড়িতেও চড়াও হন ওই পরিবার। যে কিশোরী অসুস্থ হয়েছে তার পরিবারের দাবি, ভূত তাড়াতে তারা ঝাড়ফুঁক করিয়েছেন, চিকিৎসাও করিয়েছেন। মেয়ের মৃত্যুর পর ঠিকমতো শ্রাদ্ধ শান্তি না করায় এমন হচ্ছে বলে অভিযোগ তাদের। যদিও মৃত কিশোরীর মা বাবা জানান তারা মেয়ের মৃত্যুর পর বাড়িতেই বসবাস করছেন, কোনো সমস্যা হয়নি তাদের। প্রতিবেশীরাও জানান কুসংস্কারের বশবর্তী হয়ে কয়েকজন এমন করছে, ভূত প্রেত বলে কিছুই নেই। পরিস্থিতি ঘোরালো হচ্ছে দেখে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা পরিস্থিতির পর্যালোচনা করে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা সাহাকে এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে কুসংস্কার দূর করতে উদ্যোগী হতে বলেন। সেই মতোই কাউন্সিলর অর্পিতা ছাতা গলিতে গিয়েছিলেন ওই পরিবারগুলির সঙ্গে কথা বলতে। অর্পিতা বলেন একটা সমস্যা তৈরি হয়েছে, সেই জন্যই মহকুমা শাসকের নির্দেশে তিনি এসেছেন। এই গোটা ঘটনা প্রসঙ্গে ওই এলাকার বাসিন্দারা কি জানাচ্ছেন শুনবো। সমাধান চাইছি, আর কিছু চাইছি না। কিভাবে হবে? এবার কিভাবে হবে সেটা ওরাও বলুক, আমার বাড়ির লোকও বলুক, আমার মেয়ে বলুক, যাকে ধরছে তারাও বলুক। কি চাইছেন আপনারা? কি চাইছেন? 14 বছরের মেয়ে, সে কি নাটক করতে পারে? আপনি বলুন। দিন দিন সে মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে, চোখে জিনিস ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখাচ্ছি, কোনোটাই কোনো কিছু হচ্ছে না, রোগ ধরা পড়ছে না, কিছু পড়ছে না। এদিকে চোখের তলায় দিন দিন কালি পড়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, খেতে পারছে না, ভুলভাল বকছে, স্কুলে যাচ্ছে না। স্কুলে যাচ্ছে না। অসুস্থ মানুষ কি করে স্কুলে যাবে? সে যখন ওইরকম হচ্ছে, ওর যখন বিগাড় উঠছে, ও বলছে আমার এই কতদিন ধরে হচ্ছে? হচ্ছে মাস ধরে। কি বলছে বিগাড় উঠলে? কার নাম নিচ্ছে? ওটাই বলছে যে ওই এমআরই মেয়ের নাম উঠছে, আমি মানু, আমাকে এরকম ভাবে মেরেছে, আমাকে এইভাবে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে মারতো, টর্চার করতো, চুল কেটে দিয়েছে, আমাকে বাধ্য করেছে ওরা সুইসাইড করতে, এইসবই বলতো। আমি এইভাবে মরেছি, আমাকে ওরা ভালোবাসতো না, এইসবই বলতো। সেটা দিত না। এখন কি চাইছে? পিণ্ড চাইছে। এখনো বলছে আমাকে পিণ্ড দাও, আমি চলে যাবো। আমার আর কোনো ইয়ে নেই, আমাকে পিণ্ড দাও, আমি চলে যাবো। আপনারা কি এগুলো বিশ্বাস করেন? 100 বার বিশ্বাস করি। কেন আমার মেয়ে তো আর নাটক করতে পারে না। ওইটুকুনি মেয়ে, ও কিভাবে মরেছে, কি কারণে মরেছে, কিভাবে টর্চার করতো আমরা জানি। 5 বছর আগের ঘটনা। 5 বছর আগের ঘটনা। তখন আমার মেয়ে আরো ছোট। আমার মেয়ে তখন এখানে থাকতো না। আমার বাড়ি হচ্ছে তোমার বালিতে। যেগুলো বলছে সেগুলোর সাথে মিলছে আপনার? 100 বার মিলছে, 100 বার মিলছে। আমার মেয়ে তো জানেও না কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেই কিভাবে মরেছে, কোথায় মরেছে, কি কারণে মরেছে, আমার মেয়ে সব বলে। কি বা বলছেন মৃত কিশোরীর বাবা, শুনে নেব। অন্যদিকে কি জানাচ্ছেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা সাহা, শুনবো। কালকে আমাকে ম্যাডাম এসডি ম্যাডাম বলেছিলেন, তা আমি আজকে এসেছিলাম ওনার কথা মতন। তা উনি বলেছিলেন যে আমাকে প্রশাসন মানে পুলিশ নিয়ে যেতে। তা আমি বললাম না, আমি নিজে গিয়ে ব্যাপারটা আগে দেখি আমার ওয়ার্ড। তা এসে আমি যা দেখলাম এখানে, প্রথম কথা হচ্ছে বাচ্চা মেয়েটা 6 বছর আগেই মারা গেছে। তা উনি এবারে পাশের বাড়ি থেকে বলছে ভূতে মেয়েটাকে এসে ওদের বাচ্চাটাকে অ্যাটাক করেছে বা পেছনের বাড়িতে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি পাড়া ঘরে যা শুনলাম এটা কথা নয়। কথা হচ্ছে হয়তো কোনো কারণে বাচ্চাটা অসুস্থ হয়েছে। এরা বলছে যে আমাকে টেনে নিয়ে এসছে, আমার নাতিকে জিজ্ঞাসা করেছে। যখন ওরা বলেছিল ভূত আপনার মেয়ে আমার নাতির উপরে ভর করেছে, ওই জন্য ওরা নিয়ে এসেছিল যে তাহলে তো সত্যি কথাগুলো বলবে বা আমায় চিনবে। যাই হোক, নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, যেটা আমি আসলাম, আমি বুঝলাম, দুজনকেই বলে গেলাম যে ভূত বলে কিছু নয়, তাহলে তো এখন হঠাৎ কেন হবে। আর ওনারা যথারীতি সেই সঙ্গে যে অকাল মৃত্যুর যে কাজগুলো হয় সবই করেছেন।
পাড়া প্রতিবেশীও বলছেন না ওনারা এই কাজগুলো সব করেছে বা আমরাও ওনার পাশে আছি। উনি এত ঝামেলা। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। হাওড়া আদালতের 7 তলার নতুন ভবনের উদ্বোধন করতে এসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. সিকদার নাম বিশেষ ব্যবস্থাপনায় মধ্যস্থতাকে আরো গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করলেন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ছোট শিশুদের জন্য হয়ে গেল শিক্ষামূলক বিশেষ জনসচেতনতার প্রশিক্ষণ শিবির। পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে বছরভর নানান সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সম্প্রতি এই প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ছোট শিশুদের জন্য হয়ে গেল এক শিক্ষামূলক বিশেষ জনসচেতনতার প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য ছিল বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ছোট শিশুদের মানসিক এবং শারীরিক বিভিন্ন দিককে আরো উন্নত করতে। এই বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা। অন্যান্যদের সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে পান্ডুয়া ব্লকের আইসিডিএস কর্মীরাও উপস্থিত ছিলেন। পরে এই প্রশিক্ষণ শিবির সম্পর্কে প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনব। আজকে আমাদের কর্মসূচি ছিল পান্ডুয়া জিপির আইসিডিএস ওয়ার্কারদেরকে নিয়ে একটা সচেতনতা শিবির। সচেতন শিবিরের মেন কোথায় করলেন? সেটা পিপিকেএসের ক্যাম্পাসেই করলাম। পিপিসি মানে পিপিকেএস অর্থাৎ পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাকক্ষ। কি করলেন আজকে? আমরা সভাকক্ষে আমরা প্রোগ্রামটা করলাম যাতে করে এই পান্ডুয়া ব্লকের মধ্যে যে সমস্ত বাচ্চারা আছে, কেউ হয়তো কানে শোনে না, কোনো বাচ্চা ঠিক মতন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না, অর্থাৎ মানসিক জড়বুদ্ধি সম্পন্ন বাচ্চা, ফিজিক্যালি বাচ্চা এবং হিয়ারিং ইম্পেয়ারমেন্ট বাচ্চা, এই বাচ্চাগুলোকে যত তাড়াতাড়ি আইডেন্টিফিকেশন করা যাবে তাহলে সেই বাচ্চাগুলোকে নর্মাল লাইফে ফিরে আনার জন্যই, এবং কিভাবে ওই বাচ্চাগুলোকে স্ক্রিনিং করবে, আইডেন্টিফিকেশন করবে, এর উপরেই মূলত আমরা আইসিডিএসের কর্মীদের উপর ট্রেনিং দেওয়া হয়। আজকে এই ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন কলকাতা বাণী ডেফটিল্যান্ড ফাউন্ডেশনের প্রোগ্রামিং অফিসার এবং প্রোগ্রামিং অফিসার শোভন চট্টোপাধ্যায়, আর আলয় ওখানকার স্টাফরা এসেছিলেন, এবং আমাদের পিপিকেএসের যে সমস্ত পেশার এডুকেটররা ছিলেন তেনারা আজকে এই প্রোগ্রামটা শুরু করেন। পাপ্পুর রিপোর্ট, এলএমসিএল নিউজ, পান্ডুয়া।
ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও নদিয়া জওহরলাল নেহেরু হাসপাতালের সহযোগিতায় বীর শহীদদের স্মরণে রক্তদান শিবির। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও নদিয়া জেলার কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালের সহযোগিতায় প্রথম বার্ষিক বীর শহীদদের স্মরণে সংঘ ভবন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মিতা সান্যাল শুক্লা। সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করেছিলেন বাংলা দলের হয়ে প্রাক্তন অধিনায়ক শিশ চক্রবর্তী, প্রাক্তন অ্যাথলেটিক মনোরঞ্জন পোড়েল, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ 20 জনেরা। পরে উপস্থিত অতিথিদের একে একে বরণ করে নেওয়ার পর শুরু হয় রক্তদান শিবির। পুরুষ মহিলা সহ প্রায় 50 জনেরও বেশি রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। শেষ হয় এই রক্তদান শিবির। সবশেষে ক্লাব সম্পাদক মতি দাস রক্তদান প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনবো। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বীর শহীদ সেনাদের স্মরণে। এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, চুচুড়া সদর মহকুমা শাসক মিতা সান্যাল শুক্লা, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বাঁশবেড়িয়া পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ। এই রক্তদান শিবিরে এখনো অবধি 80 জন মানুষ রক্ত দিয়ে দিয়েছে, আরও কিছু লোক দেবে। হাওড়া আদালতের 7 তলা নতুন ভবনের উদ্বোধন বিচার ব্যবস্থার মধ্যস্থতাকে আরো গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগন্নাম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগন্নাম বিচার ব্যবস্থার মধ্যস্থতাকে আরো গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করলেন। এদিন হাওড়া আদালতের 7 তলা নতুন ভবনের উদ্বোধন করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে মেডিয়েশন ফর নেশন প্রোগ্রাম চালু হয়েছে, যেখানে জেলা জজ এবং বারের সহযোগিতায় লোক আদালতের মাধ্যমে বিবাদ মেটানো যেতে পারে। এ ব্যাপারে জেলা জজ এবং অন্যান্য বিচারকরা মামলা হস্তান্তর করতে পারেন। এদিন তিনি জানান, কাউকে জোর করা হচ্ছে না, তবে এ ব্যাপারে কাজটা শুরু করা যেতে পারে। এর মাধ্যমে ছোট ছোট বিষয়ে মামলা, যেমন সম্পত্তি, ভাইদের মধ্যে গন্ডগোল, বৈবাহিক গন্ডগোল, শ্রম বিবাদ, দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ এবং গাড়ির ফাইন সংক্রান্ত মামলা মেটানো যেতে পারে। অনেকে প্রশ্ন তোলেন, তাহলে আইনজীবীদের কে পারিশ্রমিক দেবে? উত্তরে তিনি জানান, দ্রুত মামলা মিটে যাবার পর তারা পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি একটার জায়গায় 4টি করে মামলা পেতে পারেন। বর্তমানে গোটা দেশে সরকারের উদ্যোগে মধ্যস্থতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা ছাড়াও স্টেট লিগাল সার্ভিস অথরিটি, হাইকোর্ট লিগাল সার্ভিস অথরিটি সাহায্য করছে। 2019 সালে এই বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছিল। মাঝে কোভিডের কারণে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকলেও পরে দ্রুত কাজ চলতে থাকে। এই বিল্ডিং এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। প্রত্যেকটি ফ্লোরে একটি করে আদালত কক্ষ তৈরি করা হয়েছে। মোট 26 কোটি টাকা ব্যয় করা হয়েছে। খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের বিল্ডিং তৈরির কাজ শুরু হতে চলেছে। এরপর দুটি বিল্ডিং একসঙ্গে জুড়ে গিয়ে সম্পূর্ণ বিচারালয় তৈরি করা হবে। আর এতে বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থী সকলেরই সুবিধা হবে বলে জানা যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল এবং রবি কিষণ কাপুর ও জেলা জজ অভিজিৎ সোম সহ অন্যান্যরা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগন্নাম কি বলছেন শুনুন। It was a very wonderful program, and with the support of the government, this building has come up, and it is another phase 2. Another building will come up, and both the buildings will be joined. And this will be a very big boon for not only the lawyers and all the litigants who are coming here. So I thank everybody for this wonderful opportunity. Thank you very much. Thank you. Sir, there are many posts vacant for the judges in not this moment, please, not this moment. হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।